আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান মিথুন, স্বাগতম এই ভিডিওটাতে। নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের যত কঠিন কঠিন সৃজনশীল আছে এবং বিভিন্ন বোর্ডের যে সৃজনশীলগুলা এবং কি এটা ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজাকৃতি যে সৃজনশীলগুলো আছে সেইগুলা খুব সুন্দরভাবে খুব সহজভাবে তোমাদের বোধগম্য হয় এরকম ভাবে তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তোমাদের সামনে এর আগে দুইটা ভিডিও আপলোড করেছি এবং একটা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক আলোচনা এবং আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করেছি যে দুইটা সৃজনশীল খুব ভালোভাবে বিস্তারিতভাবে বোঝাই দেওয়ার জন্য। সো সেই জন্য আমার ভিডিওটা একটু লং হয়েছিল। সো এই ভিডিওতে আমি চেষ্টা করব যে তোমাদের মাধ্যমে আরো 5 থেকে 7টা সৃজনশীল খুব সহজভাবে বোঝাই দেওয়ার জন্য। এখন এই ভিডিওটাতে যারা আসছো তোমাদেরকে অভিনন্দন জানাই এবং কি আরেকটু তোমাদের মাঝে রিকোয়েস্ট করব যে ভিডিও ডেসক্রিপশনে দুইটা ভিডিও লিংক দেওয়া আছে এবং ওই দুইটা তুমি যদি দেখার পরে এই ভিডিওটাতে আসো, ইনশাল্লাহ আমার মনে হয় যে খুব দ্রুত এই পড়াগুলো তুমি বুঝতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা সরাসরি পড়ায় চলে যাই এখন। তো এই পর্বে আমাদের সামনে যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল সি সমকোণ এবং টেন থিটা অর্থাৎ টেন বি সমান √3, এটা হচ্ছে উদ্দীপক এবং এই উদ্দীপক থেকে আমাদের 3টা প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিছে। এখন উদ্দীপকটা যদি আমাদের মন মতো করে নিতে পারি, ইনশাল্লাহ তারা 3টা কেন 5 থেকে 7টা প্রশ্ন করুক, আমরা পারবো ইনশাল্লাহ। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা উদ্দীপকটাকে আমাদের মন মতো তৈরি করে নেওয়ার জন্য। এখন কোনো কিছু যদি তুমি উদ্দীপক অনুসারে না বোঝো, ওইটিকে তুমি চিত্র অঙ্কন করে নিবা। যেমন ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, বিশেষ করে ফিজিক্সে গতি অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তুমি যদি না বোঝো, অবশ্য চিত্র অঙ্কনের মাধ্যমে সেটা সলভ করতে চেষ্টা করবা। সো আমরা একটু দেখি যে এমনি করে আমরা ভালো করে বুঝতে পারবো না চিত্র অঙ্কনের মাধ্যমে বুঝতে পারবো। সো আমরা এটাকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তো আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ওই সমকোণী ত্রিভুজের সি, অ্যাঙ্গেল সি কোণটা যেন সমকোণ হয়। তো দেখো, এটা যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, এটা কোনো সমকোণী ত্রিভুজ হলে এইটার নাম আমরা অ্যাঙ্গেল সি দিতে পারি, কারণ এটা সমকোণ নির্দেশ করে। তো তাহলে আমরা এটার নাম এ দিলাম এবং এটার নাম বি দিলাম। তারপরে আরেকটা কথা বলছে যে টেন বি সমান √3, টেন বি অর্থাৎ এই কোণটাকে নির্দেশ করে একটা মান দিয়ে দিছে, সেটা হচ্ছে টেন বি, এটার মান হচ্ছে √3। আপাতত এতটুকুই হচ্ছে আমাদের উদ্দীপক এবং এইখান থেকে আমরা একটু বিবেচনা করব যে এই উদ্দীপকের যে 3টা বাহু আছে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু আছে, আমি 3টা বাহুর মান পারবো কিনা, 3টা বাহুর মান আমি জানি কিনা, সেটা আগে আমাদের বুঝতে হবে। দেখো, আমি এই অংশটাতে আলোচনা করেছিলাম যে আমরা অতিভুজ কার নাম দিব, একটা সমকোণী ত্রিভুজের যে কোণের মান 90 ডিগ্রি হবে তার বিপরীত যে বাহুটা থাকবে সেটা কিন্তু অতিভুজ, এবং ওই ত্রিভুজটার ভিতরে আমরা যাকে থিটা বিবেচনা করব, থিটা অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আমরা নিব, ওই অ্যাঙ্গেলের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তো একটা অতিভুজ পাইছি, একটা লম্ব পাইছি, তাহলে নিঃসন্দেহে বলা যায় আর একটা হচ্ছে ভূমি। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা এবং এরকম সৃজনশীল করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন আমি কিন্তু আমার বোর্ডে ডান পাশে লিখে রাখছি, এবং কি আমি বলতে পারবো যে তোমরা এই সূত্রগুলো সম্পর্কে তোমাদের ধারণা ফুলফিল আছে, এবং কি এই যে 3টা বাহু আমরা পাইলাম, 3টা বাহুর অনুপাতের উপর ভিত্তি করে আমি এই সূত্রগুলো তোমাদের মাধ্যমে লিখে রাখছি যে কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এবং এই সূত্রগুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। অর্থাৎ সৃজনশীল তৈরি করার আগে, সৃজনশীল প্রশ্ন সলভ করার আগে তোমাকে নিজেকে এই সূত্রগুলোর মাধ্যমে তৈরি করে নিতে হবে। এইগুলো হচ্ছে আমাদের সৃজনশীল সলভ করার একমাত্র হাতিয়ার। এটা আমি ত্রিকোণমিতি অধ্যায়ের প্রত্যেক ভিডিওতে বলি যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ যত কঠিন সৃজনশীল দিক খুব সহজে পারা যাব। সো এবার যদি আমি সৃজনশীলটা কমপ্লিট করতে চাই, দেখো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এ বি এর মান নির্ণয় করো। তো তাহলে সমকোণ এটা কি অতিভুজ, আমরা একটু লিখে রাখি কারণ আমাদের মনে থাকে না। এটা হচ্ছে অতিভুজ এবং এটাকে যদি আমি থিটা ধরি বা কোণ ধরি, তারা উদ্দীপকে বলছে, তাহলে এইটার বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব।
এবং অতিভুজ লম্ব পেয়ে গেছি, তাহলে বলা যায় এটা হচ্ছে ভূমি। অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু আমরা পাইছি। এবার আমাদের যেই প্রশ্ন করুক আমরা পারবো ইনশাল্লাহ। দেখো প্রশ্ন করছে এবি এর মান কত, অর্থাৎ অতিভুজের মান চাইছে। তো আমাদের পিথাগোরাসের সূত্র থেকে আমরা তো জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তো দেখো আমরা যদি লিখি যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। এবার এইখান থেকে যদি আমি মানগুলা বসাই দিই, যে অতিভুজের মান কি এবি, তো এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বের মান কত এসি স্কয়ার প্লাস ভূমির মান কত বিসি, তো বিসি স্কয়ার। এখানে কিন্তু আমাদের এবি স্কয়ারের মান বের করলে চলবে না, কারণ আমাদের প্রশ্ন করছে এবির মান বের করতে হবে। তো আমি যদি উভয় পাশে রুট করি, তো দেখো এখানে এবি থাকে, যে এবি সমান এই পাশে আমি রুটটা দিয়ে দিলাম, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এতটুকুই অ্যান্সার। এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিন্তু কোনো বাহুর মান সাংখ্যিক মানে দেওয়া নাই, অর্থাৎ কোনো একটা বাহুর মান আমাদের দেয় নাই। সেই জন্য আমরা এটার রেজাল্টটা আক্ষরিক মানে তারা এ বি সি ধরছে, আমরা আক্ষরিক মানে এটা প্রমাণ এটার মান বের করলাম। তো এই ছিল ক নম্বর প্রশ্ন। এবার আমি এটা একটু মুছে দিচ্ছি। খ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a প্লাস 10b ডিভাইডেড বাই cot b প্লাস 10a সমান cot a ইন্টু 10b। অর্থাৎ আমাদের এই পাশের আর এই পাশের সমান এটা দেখাইতে বলছে। এবার দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড ম্যাথটুকু করতে যাই, তো আমি এই যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয় আমি পারি কিনা, অর্থাৎ এই 4টা বিষয়ের মান যদি আমি বের করতে পারি, তো আমি যদি 4টা বিষয়ের মান এখানে বসাই দিই, তাহলে আমাদের কিন্তু একটা রেজাল্ট আসবে। এবং এই 2টা বিষয়ের মান যদি আমি আগে বের করে পরে বসাই দিই, তো এইখান থেকে কিন্তু একটা সাংখ্যিক মান আসবে। অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমি এই 4টার মান এইখান থেকে কোনোভাবে সংগ্রহ করতে পারি কিনা, এটা আগে তোমাদের দেখতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা ক্লো দেওয়া আছে যে 10b এর মান হচ্ছে √3। 10b এর মান কত √3। তো দেখি আমরা চেষ্টা করি এখান থেকে আমরা এই b কোণের মানটা বের করতে পারি কিনা। তো দেখো এখানে আমাদের কোনো কোণের মান দেওয়া নাই, কোনো বাহুর মান দেওয়া নাই। তো আমরা কিভাবে আগাবো এই প্রশ্নের দিকে, আমাদের একটা সিস্টেম করে নিতে হবে। তো সিস্টেম যদি করতে চাই, প্রথমে আমরা এখান থেকে 10b এর মান, এটা হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। আমি যদি 10b এর মানটা একটু বের করি এই পাশে, যে 10b সমান এখানে দেওয়া আছে √3। এখন 10 কত ডিগ্রির মান √3, এটা আমাদের বসাইতে হবে, যে 10b সমান 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, এটা আমরা জানি। এবার আমি উভয় পাশ থেকে 10টা সরাই ফেললে আমাদের এখানে অ্যাঙ্গেল বি এর মান বের হয় 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এটা তারা একটা হিন্টস আকারে দিয়ে দিছে আমাদের। এবার দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা কিন্তু 3টা কোণ পাইছি। এইবার আমরা এই অনুপাতগুলা, বাহুর যে অনুপাতগুলো আছে এইগুলো আমরা ইজিলি পেয়ে যাব। তো দেখো এবার আমি যদি প্রথমে cot এর মানটা বের করতে চাই, cot a সমান cot a, অর্থাৎ এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোন কোনটার কথা বলা হয়েছে। এখানে কিন্তু cot a মানে কি 30 ডিগ্রির কথা বলছে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি এর জায়গায় 30 ডিগ্রি বসাই দিতে পারি, তাহলে cot 30 ডিগ্রি। এইবার আমাদের এইগুলা মান নির্ণয়ের যে একটা ছক আছে, সেই ছকটা যদি আমরা একটু ফলো করি, তো দেখো cot 30 ডিগ্রির মান কত, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। এরপরে দেখো 10b, অর্থাৎ 10b মানে কোন কোণের কথা নির্দেশ করছে, আমাদের এই কোণটার কথা নির্দেশ করছে। অর্থাৎ 10b সমান 10b এর মান হচ্ছে 60 ডিগ্রি এবং এটার মান কিন্তু দেওয়া আছে √3, আমরা এটা লিখে নিলাম। এরপরে দেখো আমাদের cot b এর মান বের করতে হবে। cot b মানে এই কোণটার কথা বলছে, অর্থাৎ এই কোণটার মান কত, cot 60 ডিগ্রি। দেখো cot 30 ডিগ্রির মান √3 হলে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এরপরে দেখো আমাদের বলছে এখানে 10 এর মান বের করো, অর্থাৎ 10 এর মানটা হচ্ছে 10, এই কোণের মান কত 30 ডিগ্রি।
তো তাহলে টেন 30 ডিগ্রির মান কত? 1/√3। অর্থাৎ এই মানগুলা থেকে আমরা এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ক্লিয়ার করতে চাই। তো দেখি এবার আমি যদি লেফট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই, যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলা আছে? আমাদের বলা আছে যে cot a প্লাস 10b ডিভাইডেড বাই cot b প্লাস 10a। এবার এই মানগুলো একটু এখানে বসাই, যে দেখো cot এর মান কত? √3, তো উপরে বসাই দাও √3 প্লাস 10b এর মান কত? √3 ভাগ, এবার cot b এর মান কত? 1/√3 প্লাস, এরপরে হচ্ছে 10 এর মান কত? 1/√3। তো এই মানটা যদি আমি একটু হিসাব করি, দেখো উপরে √3 আর √3 অর্থাৎ দুইটা √3, তাহলে লেখা যায় 2√3, আর নিচে আছে দেখো 1/√3 আর 1/√3 অর্থাৎ 2 × 1/√3। এবার দেখো উভয় পাশ থেকে আমি যদি এই 2 কাটা দিয়ে দিই, অর্থাৎ কি হয়? √3 × √3, অর্থাৎ দুইটা √3 যদি একসাথে গুণ করি আমাদের রেজাল্টটা কিন্তু এসে যাবে 3। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার যদি আমি রাইট হ্যান্ড সাইডে এইটুকুর মান বের করি একটু, যে সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে? আমাদের বলা আছে যে cot a × 10b, অর্থাৎ আমরা কিন্তু এই দুইটার মানও এখানে বের করে ফেলছি। তো cot এর মান কত? √3, তো বসাই দাও √3 প্লাস 10b এর মান কত? 10b হচ্ছে √3, সরি এখানে ইনটু হবে, এই ইনটু এখানে হবে, অর্থাৎ দুইটা √3 যদি আমি হিসাব করি এখানে রেজাল্ট আসে 3। তো এইবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু একই। এবার আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে এখানে প্রুভড। তো আমরা যদি একটু মাথা খাটায় যদি এইটা না বের করি, তো তাহলে কিন্তু অসম্ভব এই মানগুলা, অর্থাৎ এইটা সলভ করার জন্য। সো একটু চেষ্টা করবা যে তোমাকে কোন পথে হাঁটতে হবে, ওই পথে হাঁটার জন্য তোমার যা যা উপকরণ প্রয়োজন সেইগুলো তোমার সাথে আছে কিনা। অর্থাৎ এইভাবে যদি তুমি চলো, সৃজনশীলগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। মানে 2-3 লাইন পরে কি হবে এটা আগে একটু মাথায় রাখবা, মানে এই জিনিসটা একটু বিবেচনা করবা। সো এইখানে যে যে ম্যাথটা, এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ, যদি তুমি বুঝতে পারো, খুবই ইজি একটা ম্যাথ। এরপরে দেখো আমি যদি গ নম্বরটা সলভ করি, গ নম্বরে কি বলছে? অ্যাঙ্গেল বির মান দেওয়া আছে এবং অ্যাঙ্গেল এর মান দেওয়া আছে। দেখো দুইটা মানই কিন্তু আক্ষরিক মান দেওয়া আছে, কোনোটা সাংখ্যিক মান না। এবং এই দুইটা থেকে আমাদের প্রশ্ন করছে পি ও কিউ এর মান নির্ণয় করো। তো দেখো এটা যদি আমি একটু সলভ করতে চেষ্টা করি, তো এটা একটু মুছে দিচ্ছি আমি। তো দেখো এখানে অ্যাঙ্গেল বির মান পি প্লাস কিউ এবং অ্যাঙ্গেল এর মান হচ্ছে পি মাইনাস কিউ। এখন এই দুইটা থেকে আমি পি এবং কিউর মান বের করব। প্রথমে এখানে যে মানটা দেওয়া আছে অ্যাঙ্গেল বি, অর্থাৎ এইবার কিন্তু 60 ডিগ্রি হবে না, 60 ডিগ্রির জায়গায় তারা পি প্লাস কিউ বিবেচনা করছে, এবং 30 ডিগ্রির জায়গায় পি মাইনাস কিউ যদি হয় তাহলে পি ও কিউ এর মান কেমনে বের করব? তো প্রথমে এখানে যা দেওয়া আছে, অ্যাঙ্গেল বি হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ 60 ডিগ্রির জায়গায় তারা বিবেচনা করছে পি প্লাস কিউ। তো অ্যাঙ্গেল বির মান যেহেতু 60 ডিগ্রি, আমরা এখানে বসাই দিই যে 60 ডিগ্রি সমান পি প্লাস কিউ। এইটা আমরা একটা সমীকরণ ধরে রাখলাম। এবং দেখো 30 ডিগ্রির জায়গায় তারা বিবেচনা করছে পি মাইনাস কিউ। তো আমি যদি এটা একটু লিখি এই পাশে, যে অ্যাঙ্গেল এ সমান পি মাইনাস কিউ, অ্যাঙ্গেল এর মান কিন্তু 30 ডিগ্রি। তো এখানে লিখতে পারি যে 30 ডিগ্রি সমান পি মাইনাস কিউ। এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরলাম। এবারে এই দুইটা সমীকরণ যদি আমরা একটু হিসাব করি, মানে যোগ বিয়োগ করি, তাহলে ইজিলি আমরা এটা সলভ করতে পারবো। এবার দেখো যে সমীকরণ 1 ও 2 নং হতে, সমীকরণ 1 এবং 2 নং হতে একে কি বলা আছে, যে 60 ডিগ্রি সমান পি প্লাস
কিউ, দুইয়ে বলা হয়েছে 30 ডিগ্রি সমান পি মাইনাস কিউ। এইবার আমরা হিসাবটা যোগ করে দিই। তো এই কিউ কাটা, এখানে 2p সমান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং পি সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার এই পির মানটা যদি আমরা একটা সমীকরণে বসাই তাহলে আমরা ইজিলি কিউ এর মান বের করতে পারবো। তো দেখো পি এর মানটা যদি আমি এই সমীকরণে বসাই, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি সমান পি প্লাস কিউ। আমরা পির মান পাইছি 45, অর্থাৎ 60 ডিগ্রি সমান 45 ডিগ্রি প্লাস কিউ। তো সুতরাং কিউ এর মান কিন্তু আসে 15 ডিগ্রি। তো এই ছিল পি এবং কিউ এর মান। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। সো এইবার যদি আমরা এই সৃজনশীল প্রশ্নটা সলভ করতে চাই, তো দেখো এইখানে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 + পি এবং থিটা কোণের সন্নিহিত বাহু √2p। এইটাকে আমরা যদি একটু চিত্র আকারে প্রকাশ করি, তো দেখো প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান √1 + পি। এখন এই তিনটা বাহুর ভিতরে অতিভুজ কোনটা আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতটা, অর্থাৎ এইটা হচ্ছে √1 + পি এবং √2p এটা কোনটা, এটা হচ্ছে যে থিটা কোণের সন্নিহিত বাহু। এখন এইগুলোর আমরা একটু নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা ধরো বি, এটা হচ্ছে সি। বলছে যে থিটা কোণের সন্নিহিত বাহু √2p, অর্থাৎ আমরা যদি এটাকে থিটা কোণ বিবেচনা করি তো এটার সন্নিহিত যে বাহুটা সেটা হচ্ছে √2p। তো দেখো এটা ছিল আমাদের এই উদ্দীপক অনুযায়ী চিত্র। এবার আমরা চেষ্টা করব যে এই প্রশ্ন তিনটা সলভ করার জন্য। প্রথমে আমাদের যে প্রশ্নটা রাখছে তারা সেটা হচ্ছে তথ্যগুলো চিত্রের মাধ্যমে ব্যবহার করে অপর বাহুর দৈর্ঘ্য বের করো। দেখো প্রশ্নর আগেই কিন্তু আমরা উদ্দীপকটা আমাদের মতো করে সাজায় নিছি। এবার যে প্রশ্ন করছে সেটা হচ্ছে যে এইখান থেকে অপর বাহুর দৈর্ঘ্য বের করো। এখন অপর বাহু কোনটা? আমরা তো অতিভুজ পেয়ে গেছি এবং থিটা কোণের সন্নিহিত একটা বাহু পাইছি √2p। তাহলে এইটা যদি কোনো থিটা কোণ হয়, অবশ্য থিটা কোণের বিপরীতে যেটা সেটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তো দেখো আমাদের এখানে কিন্তু লম্বের মানটাই বের করতে বলছে। আমি একটু লিখে নিচ্ছি এখানে, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তো এবার আমরা দেখি প্রশ্নটা সলভ করতে পারি কিনা। তো দেখো আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এবার যদি মানগুলো আমি একটু বসাই দিই, যে অতিভুজের মান হচ্ছে √1 + পি, বসাই দাও √1 + পি তার হোল স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। আমরা এটার মানই বের করব। আমরা আপাতত এটাকে সাংখ্যিক আক্ষরিক মানে রাখলাম। ভূমি স্কয়ার, ভূমির মান হচ্ছে √2p, এটাকে স্কয়ার করে দিলাম। এবার যেহেতু আমাদের এই মানটা প্রয়োজন সেহেতু এই মানটা আমরা এই পাশে নিয়ে আসি। তো তাহলে কি হবে যে বা ab স্কয়ার সমান √1 + p হোল স্কয়ার মাইনাস √2p হোল স্কয়ার। এবার দেখো রুট স্কয়ারে চলে যাবে 1 + p মাইনাস রুট স্কয়ারে চলে গেলে 2p। এটা একটু সাথে সাথে লিখে যেতে হবে। বা ab স্কয়ার সমান কত হয়, এই 1 - p, অর্থাৎ 2p থেকে যদি আমি একটা pb করি এটা কিন্তু 1 - p। আমাদের বের করতে হবে অপর বাহুর দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা যদি ab এর মানটা বের করি, ab হবে √1 - p, অর্থাৎ এই বাহুটা আমরা পেয়ে গেছি √1 - p। এটা হচ্ছে আমাদের অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয়। আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার যদি আমি খ নং প্রশ্নটা একটু আলোচনা করতে চাই, তো তাহলে প্রথমে আমরা এইটা থেকে এই দুইটার মান বের করব। দেখো এখানে কিন্তু বলছে sec স্কয়ার থিটা, থিটা কিন্তু এইটা। তো যেটা থিটা তার বিপরীতে লম্ব, সমকোণের বিপরীতে অতিভুজ এবং বাকিটা ভূমি। এই
এতটুকুর উপরে ভিত্তি করে আমরা সেক থিটা এবং টেন থিটার মান বের করব। দেখো আমরা যদি প্রথমে সেক থিটার মানটা বের করি, এটা খ নং প্রশ্ন। সেক থিটার সমান আমরা কি জানি? দেখো আমাদের এই যে এই পাশে যে বাহুগুলার অনুপাত আছে, আমরা কিন্তু এখান থেকে একটু সাহায্য নিতে পারি। যে এখানে সেক থিটা সমান বলা হয়েছে যে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ বাই ভূমি আমরা লিখতে পারি। এখানে অতিভুজের মান কত? √1 প্লাস পি। এবং ভূমির মান কত? ভূমির মান হচ্ছে √2p। এটা কিন্তু আমাদের সেক থিটার মান। এবং এরপরে যদি আমি টেন থিটার মানটা বের করি এখান থেকে, যে টেন থিটা সমান আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এরপরে যদি আমি টেন থিটার মান বের করি, টেন থিটার সমান কি? লম্ব বাই ভূমি। তো লম্বর মান কি? √1 মাইনাস পি। এবং ভূমির মান কত? √2p। অর্থাৎ আমরা সেক থিটা এবং টেন থিটার মান কিন্তু পেয়ে গেছি। এবার যদি আমি এই দুইটা মান এইখানে বসাই দিই, তো এবার দেখো যে সুতরাং প্রদত্ত রাশি কি? সেক স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা। এইবার দেখো সেক থিটার মান পাইছি, এখানে কিন্তু সেক স্কয়ার থিটার কথা বলছে। তো তাহলে আমরা এই সেক থিটার মানকে স্কয়ার করে দিই। দেখো এই মানটা আছে কত? √1 প্লাস পি বাই √2p। এটাকে স্কয়ার করে দিলাম, প্লাস টেন থিটার মান কত? √1 মাইনাস পি বাই 2p, √2p। এটাকে আমরা স্কয়ার করে দিলাম। এবার দেখো এই রোড স্কয়ারে চলে যাবে, স্কয়ার একবার এটার সাথে আর একবার এটার সাথে, তো উপরে কত হবে? 1 প্লাস পি বাই 2p, প্লাস এটাকে করে দিলে কত হবে? 1 মাইনাস পি বাই 2p। তো এইখানে যদি আমি এই দুইটা লসাগু করি, লসাগু হবে 2p। তো এইখানে থাকবে 1 প্লাস পি, প্লাস এইখানে থাকবে 1 মাইনাস পি। তো সমান এইখানে এই দুইটা পি কাটা, উপরে থাকবে 2, নিচে থাকবে কত? 2p। এইবার 2 চলে গেলে এখানে 1, অর্থাৎ আমাদের রেজাল্ট আছে 1/p। এবং এটাই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমাদের খ নংয়ের সমাধান। এরপরে দেখো আমি যদি গ নং প্রশ্নে যাই, প্রমাণ করো যে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কোসেক থিটা ইকুয়াল 1 মাইনাস 1/p। এইটা আমাদের প্রমাণ করতে বলছে। এবার এইটা সমাধানের জন্য আমরা খ নং যেমনি সমাধান করলাম, অর্থাৎ এই কোসেক থিটার যে অনুপাতটা সেটা আমরা এই ত্রিভুজ থেকে বের করে নিব, তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো প্রথমে যদি আমি এইটাকে সলভ করতে চাই, মানে লেফট হ্যান্ড সাইডটাকে একটু সলভ করতে চাই, তো লেফট হ্যান্ড সাইডের যে দুইটা মান আছে কোসেক থিটা, এই মানটা আমরা এখান থেকে বের করে নিব। এটা আমাদের প্রথম কাজ। তো দেখো এটা হচ্ছে গ নং। প্রথমে এখান থেকে আমি কোসেক থিটার মানটা বের করে নিচ্ছি, যে কোসেক থিটা সমান এইখানে আমাদের বাহুগুলার যে অনুপাত আছে এইখান থেকে আমি একটু সাহায্য নিতে পারি। এই যে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, তো এইখানে অতিভুজের মান কি? √1 প্লাস পি। এবং লম্বর মান কত? √1 মাইনাস পি। আমরা কিন্তু খুব ইজিলি এটা পেয়ে গেলাম। এইবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা ইউজ করতে পারি, কারণ এইখানে যে দুইটা মান আমি বসাবো এটা মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তো লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এইখানে একটু লিখে নিতে হবে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। তো দেখো এইবার 1 প্লাস এই কোসেক থিটার মান কিন্তু এটা, কিন্তু কোসেক স্কয়ার থিটার মান কিন্তু এটা না, তার মানে এটাকে স্কয়ার করতে হবে। তো দেখো এই পাশে আছে যে √1 মাইনাস পি, আর উপরে হচ্ছে √1 প্লাস পি। এটাকে যদি আমি স্কয়ার আকারে রাখি, এবং নিচে যেটা আছে 1 মাইনাস √1 প্লাস পি এবং √1 মাইনাস পি, এটা এইভাবে লেখা যায় মান বসানোর পরে। এরপর দেখো আমরা স্কয়ারের কাজটা আগে করে দেব, অর্থাৎ 1 প্লাস, আমরা যদি স্কয়ার দ্বারা এটাকে দিয়ে দিই, উপরে থাকবে 1 প্লাস পি এবং নিচে থাকবে 1 মাইনাস পি। সেম কাজটা যদি এই পাশে করি, যে 1 মাইনাস এই রুট স্কয়ারে চলে যাবে,
উপরে থাকবে 1 প্লাস পি এবং নিচে হবে 1 মাইনাস পি। এবার এই কাজটুকু যদি আমি এই পাশে একটু করতে চেষ্টা করি, যে দেখো এইখান থেকে উপরের টুকু, এই যে ভাগ চিহ্নের উপরে যদি আমি 1 মাইনাস পি লসাগু নেই, 1 মাইনাস পি, তো তাহলে এখানে কত হচ্ছে, যে এই পাশে হচ্ছে 1 মাইনাস পি, তারপরে প্লাস 1 প্লাস পি, আর নিচে কত হচ্ছে, আমি যদি নিচে 1 মাইনাস পিটা লসাগু নেই, তো এই পাশে হচ্ছে যে 1 মাইনাস পি, তারপরে হচ্ছে মাইনাস 1 মাইনাস পি। এইবার দেখো এই 1 মাইনাস পি আর এই পাশের উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হরটা যদি আমি বাদ দিয়ে দিই, তো উপরে যেটা থাকবে এই পি আবার এখানে কিন্তু কেটে দিতে পারি, এই পাশে 1 কিন্তু কেটে দিতে পারি। তো উপরে যেটা থাকলো সেটা হচ্ছে যে 2/1 মাইনাস পি, এবং নিচে যেটা থাকলো সেটা হচ্ছে মাইনাস 2p/1 মাইনাস পি। এবার আমি 1 মাইনাস পিটাকে সরাই দিলাম, অর্থাৎ উপরে থাকে 2 এবং নিচে থাকে মাইনাস 2p। এটাকে যদি আমি একটু ছোট করতে চাই, সরি, তো 2 চলে যাবে, অর্থাৎ রেজাল্ট হবে -1/p, এবং এই মানটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল এই সৃজনশীলটা, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এইবার যদি আমরা এই সৃজনশীলটা সমাধান করতে চাই, দেখো এই সৃজনশীলটা কিন্তু আগের দুইটা সৃজনশীল থেকে একটু ভিন্ন, অর্থাৎ আগের দুইটা সৃজনশীলে সরাসরি আমরা চেষ্টা করছিলাম বা এরকম কিছু হিন্টস দেওয়া আছে যে চিত্র অঙ্কন করার জন্য, কিন্তু এইবার দেখো এটি একটু অন্যরকম, যে একটি খুঁটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা। তো এটাকে যদি আমি একটু চিত্র আকারে প্রকাশ করতে চাই, দেখো এখানে একটা খুঁটি ছিল, অর্থাৎ এইটা ধরো একটা ভূমির সাথে এইখানে ধরো একটা খুঁটি ছিল, এতটুকু লম্বা একটা খুঁটি। এই খুঁটির মানে এই যে সম্পূর্ণ খুঁটির একটা অংশে ভাঙে গেছে এবং সেই ভাঙাটা এই ভূমির সাথে একটা কোণ উৎপন্ন করছে, সেটা থিটা কোণ। ধরো এই সম্পূর্ণ খুঁটির আমরা এই অংশটাতে ভেঙে দিলাম, এটা ভেঙে দেওয়ার ফলে এই অংশটুকু এইটা এইখানে আসছে, আসার পরে এই ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এটা যদি আমি মুছে দিই, অর্থাৎ এতটুকু, তাহলে সম্পূর্ণ খুঁটিটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত। তো এইবার আমরা এইগুলোর একটা নাম দিতে পারি, ধরো যে এইটার নাম আমরা দিলাম ও, এইটার নাম আমরা দিলাম পি, এটা দিলাম এম, এই যে এই অংশটার টুকুর নাম দিলাম আমরা এন। অর্থাৎ এইখানে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত, ও এন, এবং ভাঙা অংশের দৈর্ঘ্য কত, ভাঙা অংশ হচ্ছে এন এম, কারণ এতটুকু ভাঙছে, এবং দণ্ডায়মান অংশ দৈর্ঘ্য কত, দণ্ডায়মান মানে যতটুকু ভাঙে নাই, মানে দাঁড়ায় রয়েছে যতটুকু, সেটা হচ্ছে ও এম। তো দেখো এইখানে এম এন আর পি এম কিন্তু সেম, মানে একই। কেন একই? কারণ এতটুকু ভাঙার পরেও কিন্তু এটা এই দিকে আসছে, সেজন্য এটা একই। এবার দেখো বলছে যে থিটা কোণ উৎপন্ন করে ভূমির সাথে যতটুকু ভেঙে গেছে সেটা। এইবার দেখো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, আমাদের প্রশ্নে বলছে উপরোক্ত বক্তব্যকে, মানে এই বক্তব্যটুকুকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এটা কিন্তু আমরা উপস্থাপন করেছি, এবং ভাঙা অংশ ও দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করো। এটাও আমরা আলোচনা করেছি যে কতটুকু ভাঙছে আর কতটুকু দণ্ডায়মান আছে। তো আশা করি ক নম্বর প্রশ্নের উত্তরটা পারবা। তবু আমি একটু দেখাই দিচ্ছি যে উপরোক্ত বক্তব্যকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এই প্রশ্নটুকুর উত্তর হচ্ছে এই চিত্রটুকু, এবং এরপরে বলছে ভাঙা অংশ ও দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করো। তো এইখান থেকে ভাঙা অংশ কতটুকু, যে সুতরাং ভাঙা অংশ হচ্ছে কতটুকু ভাঙছে, এই যে এন এম পরিমাণ ভাঙছে, এন এম, অথবা তুমি দিতে পারো যে পি এম টুকু ভাঙছে, কারণ এই অংশটুকু আর এই অংশটুকু সেম, কোনো পার্থক্য নাই। এরপরে দণ্ডায়মান অংশ মানে কতটুকু দাঁড়ায় আছে, ভাঙে নাই কতটুকু, এটা যদি আমি লিখি যে সুতরাং দণ্ডায়মান অংশ সমান কতটুকু দণ্ডায়মান, ও এম পরিমাণ দণ্ডায়মান, ও এম। অর্থাৎ এইটুকুই এই চিত্র এবং এই দুইটা
অংশ মানে দুইটা বাহুর দৈর্ঘ্যই আমাদের ক নম্বর প্রশ্নে চাইছে। এবার যদি আমরা খ নম্বর প্রশ্নের দিকে তাকাই, দেখো এখানে বলছে যে জ্যামিতিকভাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রতিপাদন করো। অর্থাৎ এই প্রশ্নটা উদ্দীপকের সাথে কোনো রকম সম্পর্ক নাই, এটা উদ্দীপক থেকে 180 ডিগ্রি দূরে আছে। তো এটা আমাদের জ্যামিতিক ব্যাখ্যা অনুযায়ী দিতে হবে। তো দেখো এটাকে যদি আমি জ্যামিতিক ব্যাখ্যা অনুযায়ী দিই, তো তাহলে আমাদের একটা চিত্র সাহায্য নিতে হবে এবং সেটা সমকোণী ত্রিভুজের চিত্র। দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এইখানে বিবেচনা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজের এই বিন্দুটা মানে এই কোণটার নাম ও, এটার নাম হচ্ছে পি, এটার নাম হচ্ছে কিউ, এবং এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। আমি একটু লিখে দিচ্ছি, এটা অতিভুজ। আর এইটাকে যদি আমি থিটা কল্পনা করি, থিটা, তাহলে এটা কিন্তু লম্ব। এইগুলা কিন্তু আমাদের এখন আর সমস্যা হবে না। এবং অতিভুজ লম্ব হলে এটা হচ্ছে ভূমি। ভূমি আমরা কিন্তু খ নং প্রশ্নের সলভ করার জন্য চেষ্টা করতেছি। তো খ নংটা আমরা এখানে লিখে রাখি, খ নং। এবার দেখো আমাদের জ্যামিতিকভাবে, অর্থাৎ আমরা জ্যামিতিকভাবে একটা চিত্র অঙ্কন করলাম এবং চিত্রের যে কয়টা বাহু আছে আমরা এগুলোর মান দেওয়ার পরে আমরা একটু চিহ্নিত করলাম যে বাহু কোনটা, একটা ভূমি, একটা লম্ব আর একটা অতিভুজ, এগুলো আমরা চিহ্নিত করলাম। এবার দেখো আমাদের এই মানটুকুর মান 1, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, এটা আমাদের প্রতিপাদন করতে বলছে। তো এবার দেখো আমি যদি এটা প্রতিপাদন করি, আমি যদি এইটুকু লিখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান জ্যামিতিক আকারে বের করব, দেখব সেটা কত হয়। দেখো এখানে কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে এবং এই sin থিটাটা কিন্তু এই কোণের উপর ভিত্তি করে দুইটা বাহুর অনুপাত। এবার sin থিটা সমান আমরা কি জানি, আমরা জানি কিন্তু লম্ব বাই অতিভুজ। তো sin থিটার জায়গায় আমরা লম্ব বাই অতিভুজ লিখি যে বা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার, কারণ এখানে স্কয়ার আছে, প্লাস cos থিটার সূত্র আমরা কি জানি, আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তো এখানে আমরা লিখি যে ভূমি বাই অতিভুজ, এটাও কিন্তু আমরা হোল স্কয়ার দিতে পারি। এবার দেখো আমরা এখান থেকে লম্ব, অতিভুজ, ভূমি এগুলোর মান কিন্তু আগেই শনাক্ত করেছি। তো এইবার এই মানগুলো আমরা এখানে অ্যাপ্লাই করি। দেখো লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, অর্থাৎ ও কিউ। এখানে আমরা লিখতে পারি যে ও কিউ বাই অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ পি কিউ। পি কিউ এইখানে কিন্তু স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। এবার ভূমি কোনটা, ভূমি হচ্ছে পিও, ও পি বলতে পারো বা পিও বলতে পারো, একটা বললেই হয়েছে। অতিভুজ কোনটা, অতিভুজ কিন্তু হচ্ছে পি কিউ, এখানে পি কিউ হোল স্কয়ার দিতে পারি। তো এইবার এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্কয়ারটা আমরা আলাদা আলাদা দিয়ে দিব, অর্থাৎ ও কিউ স্কয়ার বাই পি কিউ স্কয়ার প্লাস ও পি স্কয়ার বাই পি কিউ স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু পি কিউটা আমরা লসাগু নিতে পারি, অর্থাৎ পি কিউ স্কয়ার, এটা নিলে উপরে কি হয় ও কিউ স্কয়ার প্লাস ও পি স্কয়ার। এবার আমরা যদি এটা একটু এই পাশে বিবেচনা করি, তো দেখো এখানে বা চিহ্ন না দিয়ে আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি, কারণ এখানে এক জায়গায় সমান চিহ্ন হবে, এখানে আমরা সমান চিহ্ন দিতে পারি। এবার দেখো তো উপরের যে ও কিউ স্কয়ার প্লাস ও পি স্কয়ার, এটা কোনটা, ও কিউ স্কয়ার প্লাস ও পি স্কয়ার, এটা কিন্তু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং পিথাগোরাসের এই সূত্র থেকে কিন্তু আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান কিন্তু অতিভুজ স্কয়ার, অর্থাৎ ও পি স্কয়ার। তো আমরা এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে পি কিউ হোল স্কয়ার, আর নিচে কিন্তু একটা পি কিউ স্কয়ার আছেই। তো এইটারে পি কিউ হোল স্কয়ারের পরিবর্তে আমরা পি কিউ স্কয়ার লিখতে পারি। এবার যদি এই দুইটা চলে যায় এখানে কিন্তু রেজাল্ট 1 হবে। অর্থাৎ বলা যায় জ্যামিতিক আকারে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, এটা প্রতিপাদন হয়ে গেছে। তো এইবার আমরা চেষ্টা করব গ নং প্রশ্নের সমাধান করার জন্য।
দেখো গ নং প্রশ্ন বলছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সূত্রটি ব্যবহার করে। তার মানে আমাদের এই সূত্রটা এইখানে ব্যবহার করতে বলছে, আমরা ব্যবহার করব। তো এইখানে দেখো এইটা ব্যবহার করে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তো এইখানে এই প্রশ্নটা পড়ে আমরা বুঝলাম এইটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার আমরা দিব একমাত্র এই যে সূত্রগুলো লিখছি এই সূত্রগুলোর উপর বেস করে, এবং যে সূত্রটা আমরা লিখবো সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে যে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো এবার যদি আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, এটা গ নং প্রশ্নের উত্তরে লেফট হ্যান্ড সাইডে আছে sec থিটা প্লাস tan থিটা হোল স্কয়ার। দেখো আমাদেরকে তারা বলছে যে এই সূত্র ব্যবহার করার জন্য, কিন্তু এইখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই সূত্রটা আমরা কোথায় ফেলবো। এখানে sin cos আছে কিন্তু এখানে sec tan আছে। তো তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে এটাকে যেন আমরা এরকম ভাবে তৈরি করতে পারি। তো এই জন্য আমরা sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি, sec থিটাকে আমরা লিখতে পারি যে 1/cos থিটা প্লাস tan থিটাকে আমরা লিখতে পারি যে sin থিটা বাই cos থিটা, এবং এইটার উপরে কিন্তু একটা স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটু কাজ করলাম। কেন কাজ করলাম? কারণ এই মানটা আমাদের এখানে নাই, এই দুইটা হয় এরকম একটা মানে আমরা তৈরি করলাম। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমি cos থিটাটা কমন নেই, তো এই cos থিটা মানে চলে গেল, রেজাল্ট 1 থাকে 1 প্লাস এই cos থিটা আর এই cos থিটা চলে গেলে উপরে sin থিটা থাকে। এরপরে কিন্তু এই স্কয়ারটা আমাদের থাকবেই, অর্থাৎ এই স্কয়ারটা মানে এই উপরের যে লবটা আছে এটা স্কয়ার হিসেবে আছে এবং হরটাও স্কয়ার হিসেবে আছে। তো আমরা স্কয়ারটা দুইজনকে আলাদা আলাদা দিয়ে দিচ্ছি। তো দুইজনকে যদি আলাদা আলাদা দেই উপরে হবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর নিচে cos স্কয়ার থিটা। এইবার যদি এই অংশটা এখানে একটু আলোচনা করি, তো তাহলে দেখো এখানে 1 প্লাস sin থিটা মানে যদি x এর উপরে যদি স্কয়ার থাকে তার মানে কিন্তু আমরা বুঝি যে x এখানে দুইটা আছে। তো 1 প্লাস sin থিটার উপরে স্কয়ার তার মানে 1 প্লাস sin থিটা দুইটা আছে, 1 প্লাস sin থিটা আর এই পাশে 1 প্লাস sin থিটা। এইবার দেখো আমরা কিন্তু অঙ্ক প্রায় অন্তিম পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি, তবু তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম না, তা কি হয়? কারণ তারা তো এখানে বলে দিছে সূত্রটা তোমার অ্যাপ্লাই করতে হবে। তো এইবার দেখো cos স্কয়ার থিটা আমাদের মেইন হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইখান থেকে যদি আমি cos স্কয়ার থিটার মানটা বের করি তো cos স্কয়ার থিটা সমান কত হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে এইখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। তো cos স্কয়ার থিটা সমান কি? cos স্কয়ার থিটা সমান এই 1টা এই পাশে থাকবে আর এটাই এই পাশে চলে যাবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ এইটা যদি আমি এখানে লিখি cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা খুবই সিম্পল। এরপরে দেখো উপরের মানটা থাকবেই, অর্থাৎ 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, এবং নিচে যে মানটা হয়েছে দেখো আমি কিন্তু এটাকে sin থিটা হোল স্কয়ার ধরতে পারি এবং 1 এর স্কয়ার ধরতে পারি। তাহলে কি হয় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এর মান 1 বির মান sin থিটা। তো এইখানে কি হয় যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইবার যদি এটাকে আমরা একটু ছোট করি, যেমন এই প্লাসের মানটা আর এই প্লাসের মানটা বাদ দেই, তো এই পাশে থাকে 1 প্লাস sin থিটা আর নিচের অংশে থাকবে 1 মাইনাস sin থিটা। অর্থাৎ এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। তো এই ছিল আমাদের এই সৃজনশীলটা, আশা করি এটা বুঝতে পারছো। তো এইবার যদি আমরা এই সৃজনশীলটা একটু আলোচনা করতে চাই, দেখো এখানে আমাদের উদ্দীপক হিসাবে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটার অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ এবং এটার যে তিনটা বাহু, একটা হচ্ছে এসি, আরেকটা হচ্ছে বিসি এবং আরেকটা হচ্ছে এবি। এখন এই তিনটা বাহুর উপর বেস করে
এবং এইখানে যে তিনটা কোণ আছে, কোণের একটা সমকোণ এবং দুইটা কোণ কিন্তু দুই ধরনের, মানে দুইটা কোণের মান কিন্তু একই রকম না। এটার মান হচ্ছে আলফা, এটার মান হচ্ছে থিটা, একটা আলফা আর একটা থিটা। এবং এটা থেকে আমাদের যে প্রশ্নটা রাখছে, এখানে কোশ্চেনটা হবে যে অপর বাহু এর মান কত। দেখো অপর বাহু কোনটা আছে, এটা কিন্তু অতিভুজ আছে, কারণ আমাদের অতিভুজের মানটা এখানে দেওয়া নাই, আর দুইটা মান কিন্তু দেওয়া আছে। তো অতিভুজের মান এবং দুইটা বাহু রিলেটেড আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার যদি আমরা এই সূত্রের উপর বেস করে এই বাহুটার মান নির্ণয় করতে চাই, তো দেখো ক নং প্রশ্ন হবে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যেহেতু এটার মান বের করব, এটা আমরা এই পাশে রেখে দিলাম যে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বর মান কত 1 প্লাস ভূমির মান কত 1। তো সুতরাং অতিভুজের মান হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, এবং এটাকে আমরা রুট করে দিলাম, অর্থাৎ √2। এইখানে আমরা লিখতে পারি √2 অতিভুজের মান। এরপরে দেখো যে প্রশ্নটা রাখছে, আমি যদি এটা একটু মুছে দিই, এরপরের কোশ্চেনটা হচ্ছে যে cos থিটা প্লাস cos আলফা এর মান নির্ণয় করো। cos থিটা এবং cos আলফা, অর্থাৎ আমাকে একবার এই থিটা বিবেচনা করতে হবে আর একবার এই আলফা বিবেচনা করতে হবে। এখন আমরা জানি যে আমরা সমকোণের বিপরীতে যেটা পাবো সেটা অতিভুজ, কিন্তু আমরা যে কোণটা বিবেচনা করব ওই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব এবং বাকিটা হচ্ছে ভূমি। এবার ধরো আমাদের টার্গেট হচ্ছে আমরা cos থিটার মান বের করব এইখান থেকে, তারপরে আমরা cos আলফার মান বের করব, তারপর দুইটা আমরা যোগ করে দিব। তো প্রথমে আমরা যদি cos থিটার মানটা বের করতে চাই, অর্থাৎ এই কোণটা বিবেচনা করতে হবে। তো এই কোণ বিবেচনা করলে এটা তো অবশ্যই অতিভুজ হবে, কারণ এর সমকোণের বিপরীতে এটা অতিভুজ রাখলাম। তো এই থিটা বিবেচনা করলে এটা হবে লম্ব এবং এটা হবে ভূমি। তো তাহলে যেহেতু cos থিটা বলছে, cos থিটা, আমরা cos থিটার সূত্র কি জানি, আমরা কিন্তু এখান থেকে সাহায্য নিতে পারি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে লেখো ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। এদের যে দুইটা মান আছে, বিসির মান হচ্ছে কত 1, অতিভুজের মান কত √2। আমরা এটা এই পাশে এইভাবে রেখে দিতে পারি। এরপরে আমরা বের করব cos আলফা, অর্থাৎ এইবার কিন্তু আমরা এই কোণটা বিবেচনা করব। দেখো অতিভুজ কিন্তু কখনো চেঞ্জ হবে না, এটা একটা ফিক্সড, অর্থাৎ 90 ডিগ্রি যেখানে আছে তার বিপরীত অতিভুজ। এবার যদি আমি এই কোণ বিবেচনা করি, তাহলে এই কোণের বিপরীত বাহুটার নাম কিন্তু হবে লম্ব। এবার এইটা হচ্ছে লম্ব, এবং অতিভুজ পাইছি লম্ব পাইছি, তাহলে এটা হচ্ছে ভূমি। এইবার যদি আমি cos আলফার সূত্রটা লিখি, যে cos আলফা সমান কি, cos থিটা সমান কি, যে ভূমি বাই অতিভুজ। তো এইখানে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এবার কিন্তু ভূমিটা চেঞ্জ, ভূমি হচ্ছে এবার এবি, অতিভুজ হচ্ছে এবার এসি। তো এবির মান কত 1, তো এসির মান কত √2। এবার আমরা আমাদের এই প্রদত্ত রাশিতে যাইতে পারি, কারণ এই দুইটা মান আমরা আলাদাভাবে বের করে নিলাম। এবার যদি আমি প্রদত্ত রাশি লিখি, যে সুতরাং প্রদত্ত রাশি সমান cos থিটা প্লাস cos আলফা, অর্থাৎ cos থিটার মান জানি আমি 1/√2 প্লাস cos আলফার মান জানি আমি 1/√2। তো এইখানে বলা যায় 2 × 1/√2, অর্থাৎ 1/√2 হচ্ছে 2টা। এখন এই 2 কে যদি আমি √2 দ্বারা ভাগ করি, রেজাল্ট কিন্তু √2 আসে, অর্থাৎ এইটাই আমাদের অ্যান্সার। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা দুইটা থিটার মানে দুইটা কোণের উপর বেস করে শুধু এই দুইটা মান নির্ণয় করলাম। আশা করি এটা বুঝতে পারছো। এবার এটা যদি আমি একটু মুছিয়ে দেই, পরের প্রশ্নতে যদি চলে যাই, পরের প্রশ্নে দেখো বলা হয়েছে যে চিত্রের আলোকে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেল ধইরা sin এর মান বের করতে হবে এবং আলফা অ্যাঙ্গেল ধইরা cos এর মান বের করতে হবে, তারপরে এখানে বসায় দিলে হয়ে যাবে এটা। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই চিত্র ব্যবহার করে sin এবং cos এর মানটা বের করে নিব।
তারপর আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা যদি গ নম্বর প্রশ্ন হয়, তো এবার দেখো, প্রথমে আমি থিটাটা বিবেচনা করি। এটা যদি আমি থিটা বিবেচনা করি, তো থিটার বিপরীতটা হচ্ছে কি? লম্ব। এটা হচ্ছে লম্ব, এবং 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি। তো এবার আমরা ভূমি দিতে পারি। এবার যেহেতু আমি সাইন থিটার মানটা বের করব, তো সাইন থিটা সমান আমরা কি সূত্র জানি? লম্ব বাই অতিভুজ, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কই? এই তো লম্ব এবি, অতিভুজ, অতিভুজ কই? এইটা এসি, এসি। এইবার মান দুইটা অ্যাপ্লাই করি। এবির মান কত? এবির মান 1, এসির মান কত? √2। এটা আমরা পাই গেলাম। এবার যদি আমি আলফার উপর বেস করে কসের মানটা নির্ণয় করি, দেখো আলফার উপর বেস করে যদি কসের মান নির্ণয় করি, এটা যদি আলফা হয় তাহলে এটা বিপরীতটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে এবার লম্ব। আর এটা যদি অতিভুজ হয় অবশ্যই এটা ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এইবার যদি আমি কস আলফার মানটা বের করি, তো কস আলফা সমান কি? কস থিটা সমান কি? আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত এখানে? এবি, ভূমি হচ্ছে এবি, আর লম্ব অতিভুজ হচ্ছে এসি, এসি ইকুয়াল। তো দেখো এই ক্ষেত্রে আমরা এবি আর এসি, এবির মান কত জানি? এবির মান জানি আমরা 1, এবং এসির মান জানি আমরা √2। তো আমরা দুইটা মান পাই গেছি। এবার যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখি, যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, এই পাশে সমান চিহ্ন দিই। সাইন থিটার মান হচ্ছে 1/√2, তো তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত? 1/√2 হোল স্কোয়ার প্লাস কস থিটার, সরি এখানে কিন্তু কস আলফা হবে, কস আলফার মান হচ্ছে 1/√2, তো তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি। এবার এটাকে যদি আমি হিসাব করি হাফ হবে, প্লাস এটাকে হিসাব করলে হাফ হবে। তো হাফ আর হাফ হিসাব করলে কত হবে? 1 হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি কয়েকটা সৃজনশীল চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে এরকম ত্রিভুজ আকৃতি যতগুলো সৃজনশীল থাকবো তোমাদের এইগুলার কোনো সমস্যা হবে না। এবং পরের ভিডিওটাতে আলোচনা করব যে 9.1 এবং 9.2 এর তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে এইগুলো সলভ করে দেওয়ার জন্য। তো তোমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে, জানি না যে তুমি এই ভিডিওটা থেকে কতটুকু উপকৃত হয়েছো। যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো, তো তাহলে তোমার যা সহপাঠী আছে তাকে অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে তাকে একটু বোঝানোর জন্য বা তাকে একটু জানার জন্য ত্রিকোণমিতি সম্পর্কে তুমি একটু উৎসাহিত করবা, অর্থাৎ তুমি একটু হেল্প করবা। এটাই হচ্ছে তোমার কাছ থেকে আমার বড় পাওয়া। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।